দেখ এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে আমার ডে 5 চলছে, মানে 5 নাম্বার সপ্তাহ চলছে। আর এইটা হচ্ছে এই পার্টটা ভেক্টর স্পেসের ওপর পড়াবো। আর ভেক্টর স্পেসের থেকে অনেকটা কোশ্চেন আসে, প্রত্যেকবারই দেখেছি এখান থেকে ধরে অনেকগুলো কোশ্চেন আসে। তারপরে দেখ আমি যত দিন করাচ্ছি না, প্রত্যেক দিন এই 5টা দিন করালাম, 5টা টপিক করালাম, এবং 5টা টপিক থেকে 5টা কোশ্চেন পেয়ে যাবে, এখান থেকে হয়তো 10-12 পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক টপিক থেকে কিন্তু অঙ্ক আসে। তোর দেখ কিছু কিছু পার্ট আছে যে পার্ট থেকে তোর সহজ কোশ্চেন আসবে, কিছু কিছু পার্ট আছে যে পার্ট থেকে তোর কঠিন কোশ্চেনও আসবে। এরকম না তোর সবই কঠিন থাকবে সবই সহজ থাকবে। আইআইটি জ্যাম মানেই এরকম ভাববি না যে সব অঙ্কই কঠিন কঠিন আসবে, এরকম ব্যাপার না। ঠিক আছে, অন্তত অন্তত 100%-এর মধ্যে 50% বা 60% দেখবি সহজই আছে। বাট প্রবলেমটা কী হবে জানিস? প্রবলেমটা হবে দেখবি অত বড় সিলেবাস যখন তোর মাথার উপর চাপবে তখনই প্রবলেমটা হয়, তখন দেখবি সহজ জিনিসে তুই পারিস না। এর জন্যই রিভিশনটা দরকার। ঠিক আছে, এর জন্যই আমার রিভিশনটা দরকার, যে এই যে উইকলি ঠিকঠাক সময় মতো করে রিভিশনটা করা। ঠিক আছে, তারপরে হোমওয়ার্কগুলো একটু করা, এই রিভিশনটা মানে টাচে থাকতে হবে তোকে, আদারওয়াইজ কিন্তু হবে না, আর কিছুই না। আর তুই সহজ সহজ যেগুলো আসবে সেগুলোকে যদি ঠিকঠাক করে দিয়ে আসতে পারিস তাহলেও ভাববি অনেক। যদি 50-60 পাস, ঠিক আছে, 50-60 তুই কমন পাবিই পাবি, সেগুলোকে যদি ঠিকঠাক করে দিয়ে আসতে পারিস তাহলে তুই ভালো জায়গায় বোম্বে পেয়ে যাবি, বুঝতে পারলি? বোম্বে আইআইটি যেটা 1 নাম্বার আছে সেখানে পেয়ে যাবি, না পেলেও কানপুর খড়গপুর কিছু না কিছু জায়গায় তো পেয়েই যাবে 40-এর ওপর রাখতে পারলে। তাই আর তাছাড়া তো কিছু না কিছু হবেই তোর। তাহলে সেক্ষেত্রে ওগুলোকেই টার্গেট রাখ, যেটাকে করবি ভালো করে করবি। ঠিক আছে, কঠিন তো আসবেই, আমি বলছি না যে এরকম সহজেই আসবে, সব কঠিনও আসবে অনেক। আচ্ছা, শুরু করে দিলাম রে। হ্যাঁ, ভেক্টর স্পেসটা করাবো আজকে, এবং ভেক্টর স্পেস থেকে অনেকটা অঙ্ক আসে, ওটা নিয়ে আজ সারাদিন স্টাডি করলাম যে কী কী আসে, কী ধরনের কোশ্চেন আসে। দেখ ভেক্টর স্পেসের সম্পর্কে একটা হালকা ধারণা দিয়ে দিই, কেন দেখ এখানে তুই জানিস এখানে কোনো থিওরেমের তোকে প্রমাণও করতে হবে না, যে থিওরেমগুলো আমাকে প্রমাণ করবো সেরকমও কিছু করতে হবে না, জাস্ট টপিক ওয়াইজ জিনিসগুলোকে জানতে হবে। কেন থিওরেমের স্টেটমেন্ট ওটাই একটা সূত্র ভাবতে পারিস, যে থিওরেমের স্টেটমেন্টগুলো দেওয়া আছে ওটাই হচ্ছে একটা রুল বা একটা সূত্র। এবার সেই থিওরেমগুলো স্টেটমেন্টগুলো জানলেই হবে, আর কিছু দরকার নেই। আর শর্টকাট প্রসেস, যে কী করে শর্টকাটে আমি অঙ্কগুলোকে সলভ করব। আচ্ছা, এখান থেকে দেখ ভেক্টর স্পেস কী, ধর আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভেক্টর স্পেস কী মোটামুটি তোদের সবারই জানা আছে, স্কমাপার বইতেও পেয়ে যাবি, কোনো প্রবলেম হবে না। বাট এখানে দেখে নে যে ধর ভি হচ্ছে একটা নন এমটি সেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা নন এমটি সেট, আমি সংক্ষেপে চলে যাবো, বারবার বলছি, আর নন এমটি সেট। এবং এটা একটা সিম্বল, এটা একটা বাইনারি কম্পোজিশন, তোরা জানিস বাইনারি কম্পোজিশনকে এইভাবেও লেখে, ডটও দেয়, অনেক রকমভাবে লেখা হয়। এক্ষেত্রে আমি এই প্লাস সিম্বলটা ধরলাম, এটা অ্যাডিশান। ঠিক আছে, এটা একটা বাইনারি সিম্বল। ঠিক আছে, যেটা কিনা ভি এর ওপর অপারেট করছে। আর হচ্ছে এফ হচ্ছে এফ প্লাস ডট, যার ওপর প্লাস বলতে হচ্ছে যোগ বোঝাচ্ছে, অ্যাডিশন বোঝাচ্ছে, আর ডট বলতে হচ্ছে গুণ বোঝাচ্ছে। এই দেখ এটা হচ্ছে যখন এটা গোল করে দিলাম তখন এটা ভেক্টরের ওপর অ্যাডিশন, মানে ভেক্টর অ্যাডিশন। কিন্তু এখানে প্লাস মানে বলতো কি, স্কেলারের অ্যাডিশন, মানে দুটো স্কেলারের যোগফল। আর ওইটা মানে কি বলতো, দুটো ভেক্টরের যোগফল। ঠিক আছে, তাহলে এগুলো একটু তোকে জানতে হবে। এখানে যে ডটটা দিলাম, এখানে ডট, এফের ওপর ডট মানে দুটো স্কেলার, 2,3 2 × 3। ঠিক আছে, এরকম টাইপের। কিন্তু যখন ভেক্টরের গুণফল হবে তখন সেটাকে একটু ধর এরকম করে ডিনোট করলাম, যে সেটাকে এই যে ধর, হ্যাঁ এরকম করে করলেই হবে, আর কোনো দরকার নেই। ঠিক আছে, এই যে এরকম করে দিতে হবে, হয়তো গুণ তো ডট তারপর একটু গোল করে দেয়, তাহলে এটা মনে কর ভেক্টরের উপর অপারেশন, ভেক্টরের গুণ, দুটো ভেক্টরের গুণ বোঝায় বা প্রোডাক্ট বোঝায়। তাহলে ভি হচ্ছে একটা নন এমটি সেট, আর এফটা হচ্ছে একটা স্কেলার, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। তাহলে এখানে কতগুলো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যেমন গ্রুপ হতে গেলে কী হতে হয়, 4টে কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, বা কমিউটেটিভ গ্রুপ হতে গেলে কী হতে হয়, 5টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, ক্লোজ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি, ইনভার্স আর কমিউটেটিভ ল। এই 5টা হোল্ড করলে ওটাকে কমিউটেটিভ গ্রুপ বলবো। সেরকম একটা ভেক্টর স্পেস হতে গেলে 10টা প্রপার্টি হোল্ড করতে হয়, বুঝতে পারছিস, 10টা। তাহলে 10টা প্রপার্টি হচ্ছে ভি ওয়ানটা কি, অনেকটা ক্লোজ প্রপার্টির মতো। ঠিক আছে, মানে ভি বলতে ভেক্টর স্পেসের নাম্বার 1 ভি1, এটা ভাবিস না 6 নম্বর প্রপার্টি, এরকম ভাবিস না। ধর আলফা আর বিটা দুটো ভেক্টরের যোগফল একটা ভেক্টরই হয়, তার মানে এটা কি প্রপার্টি গেল, ক্লোজ প্রপার্টি। ঠিক আছে, ফর অল আলফা বিটা বিলংস টু ভি এর জন্য হতে হবে 1 নম্বর প্রপার্টি। ভি2 মানে ভেক্টর স্পেসের 2 নম্বর প্রপার্টি কি, ওই ধর কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে,
আলফা প্লাস বিটা যোগ করলে যা হবে, বিটা প্লাস আলফা যোগ করলেও কী হবে, সেম হবে। 3 নাম্বার V3, মানে ভেক্টর স্পেসের 3 নাম্বার প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ঠিক আছে। বিটা প্লাস গামা, এটা যোগ বলতে এরকম, এটা হচ্ছে ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে। ফর অল আলফা বিটা গামা বিলংস টু ভি, ওইসব আর লিখলাম না, হ্যাঁ। তারপর হচ্ছে 4 নাম্বার প্রপার্টি কি আছে, 4 নাম্বার প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা ইন ভি সাচ দ্যাট, এই দেখ আলফা প্লাস থিটা, থিটা বলতে হচ্ছে বলতে কি নাল ভেক্টর স্পেস, হ্যাঁ, না নাল ভেক্টর, ভেক্টর স্পেস না, সরি নাল ভেক্টর থিটা, এখানে যাতে করে হচ্ছে এটা ইকুয়াল টু আলফা দেবে, জানিস তো আইডেন্টি এলিমেন্টটা যার সাথে অপারেট করি না কেন সেটাই ফিরে আসে। তাহলে থিটা একটা নাল ভেক্টর যদি কারোর সাথে যোগ করি সেই ভেক্টরটাই ফিরে আসবে এখানে আলফা। ফর অল আলফা বিলংস টু ভিটা হতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো আর পাশে লিখলাম না। V5 হচ্ছে কি হতে হবে, V5 হচ্ছে ধর আলফার সাথে মাইনাস আলফা যদি যোগ করি তাহলে কী পাবো, থিটা পাবো, যা তার মানে আলফার হচ্ছে ইনভার্স হচ্ছে মাইনাস আলফা। তার মানে এখানে বলছে ফর ইচ আলফা ইন ভি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস আলফা ইন ভি সাচ দ্যাট আলফা প্লাস অফ মাইনাস আলফা ইকুয়াল টু থিটা, এটা হতে হবে। V6-এ কী আছে, V6-এ হতে হবে হচ্ছে, তাহলে দেখ এই প্রথমত এই 5টা প্রপার্টি হতে হবে। সেকেন্ড কী হতে হবে, সেকেন্ড 6 নম্বর প্রপার্টি, মনে কর একটা স্কেলার সি নিলাম, তার সাথে ডট করলাম আলফা ইকুয়াল টু, এটা কী হতে হবে, সি আলফা, ঠিক আছে। এটাও ভিতে থাকবে, এটাও ভিতে থাকবে। আমি তোদের একটু দেখিয়ে দিই, তারা একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। যেমন তোরা একটা লিখতি না ভেক্টর স্পেসে, ধর 1 2 3, এগুলোকে এইভাবেই লিখে 1 2 3, ঠিক আছে, ভেক্টর। তো এখানে 1 ইন্টু আই ক্যাপ, 2 ইন্টু জে ক্যাপ, 3 ইন্টু কে ক্যাপ, এসব লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে আলফা হচ্ছে একটা ভেক্টরের গেল, তাহলে এটাকে সি দিয়ে গুণ করতে, 2 দিয়ে গুণ করছি, 2 আলফা, 2 আলফা মানে কি বলতো, 2 দিয়ে গুণ করা, 2 প্লাস 4 6, তাহলে এটা হচ্ছে 2, 4, 6, তাহলে এটাও একটা ভেক্টর, এটাও কি, এটা যদি হচ্ছে ভিতে থাকে তাহলে এই ভেক্টরটাও একটা ভিতে থাকবে, তাহলে সেটাই বলছে সি দিয়ে আলফাকে গুণ করলে, যেখানে সিটা হচ্ছে স্কেলার ফিল্ড থেকে এসছে, মানে এর থেকে এসছে, সেটা যদি কোনো ভেক্টরকে গুণ করি সেটাও ভেক্টর স্পেসেরই একটা এলিমেন্ট হবে। তারপর দেখ এখানে আর পাশে লিখলাম না, হ্যাঁ, পরেরটা লিখলাম, ফর অল সি বিলংস টু এফ অ্যান্ড ফর অল আলফা বিলংস টু ভি। V7 কি বলছে, V7 তো দুটো স্কেলার, এই একটা স্কেলার, তারপর ডি ইন্টু স্কেলার ভি না সরি আলফা, তাহলে এটাকে লিখতে পারি এরকম করে সিডি আলফা, ঠিক আছে। ফর অল সিডি বিলংস টু এফ আর ফর অল আলফা বিলংস টু বি, এটার জন্য হতে হবে। তো তার মানে কি বুঝতেই পারছিস যে প্রথমে ধর এটাকে 2 দিয়ে গুণ করলাম, তারপর আবার 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 6 আলফা। তারপরে এটা না করে 6 ইন্টু আলফা করলেও কী হবে, আলফার সাথে 6 দিয়ে গুণ করলে একবারে সেটা সেম হবে, মানে প্রথমে 2 দিয়ে গুণ করে তারপর 3 দিয়ে গুণ করলে যা হবে একবারে, যদি 3 ইন্টু 2 6 দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে সেম পাবো, এটাই বলতে চাইছে। V8 কি বলছে, V8 বলছে দেখ প্রথমে ধর আলফা প্লাস বিটা এই দুটো ভেক্টরকে যোগ করলাম, এই দুটো অ্যাকচুয়ালি অপারেশনগুলো তোরা জানিস, এবার এগুলোকেই যে সূত্র আকারে লেখা আর কিছুই না। দেখ আলফা প্লাস বিটা দুটো ভেক্টরকে যোগ করলাম, দেন সি দিয়ে গুণ করলাম, তারপরে এটাকে আমি এইভাবে লিখতে পারি, সি দিয়ে আলফাকে গুণ করে দেন সি দিয়ে বিটাকে গুণ করে দুটোকে যোগ করলে সেম হবে, ঠিক আছে। যেমন এরকম করে আমরা লিখি না 2 ইন্টু এ প্লাস বি, অ্যাকচুয়ালি কী হয় এটা 2a প্লাস 2b, তাহলে সেরকমই অ্যাকচুয়ালি অনেকটা ওইরকমই, দেখ অনেকটা না পুরো সেম টু সেম ওরকমই। এবার এখানে অপারেশনটা আলাদা, ওখানে যেমন এ বি সবগুলো রিয়েল নাম্বার ছিল, এখানে 2টা রিয়েল নাম্বার ছিল, এখানে তা না, এখানে হচ্ছে আলফা বিটা হচ্ছে ভেক্টর, সিটা হচ্ছে একটা স্কেলার, ঠিক আছে, এরকম করে আসছে আর কিছুই না, বাট ওরকম টাইপেরই। তারপরে V9 হচ্ছে সি প্লাস ডি, সি প্লাস ডি মানে বুঝতে পারছি যেহেতু দুটো স্কেলার তাই প্লাস দিয়ে এরকম করে ডিনোট করেছে, সি প্লাস ডি, তারপরে গুণ করেছে একটা ভেক্টর আলফার সাথে, তাহলে এটাকে লিখতে পারি কি সি আলফা প্লাস ডি আলফা, মানে এটাও হবে, এটার সাথে সমান হয়, ঠিক আছে। আর V10 করলেই কমপ্লিট, ব্যাস এই তো ভেক্টর স্পেস। তাহলে V10 হচ্ছে তোর 1 সাথে যদি আলফা গুণ করি, মানে 1 দিয়ে কোনো ভেক্টরকে গুণ করলে সেটাই পড়ে থাকে, সেটা আলফার পড়ে থাকে। তাহলে 1টা কি, এফ এর আইডেন্টি এলিমেন্ট, ঠিক আছে, এক্ষেত্রে 1টা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট অফ এফ, 1টা হচ্ছে আইডেন্টিটি
অফ এ মানে এফ এর আইডেন্টি এলিমেন্ট। দেখ তাহলে এই হচ্ছে 10টা প্রপার্টি, এই 10টা প্রপার্টি যদি হোল্ড করে তাহলে হচ্ছে ভি যে ভেক্টর স্পেস, যে নন এমটি সেট যেখানে কিনা অনেকগুলো ভেক্টর আছে, সেটাকে একটা ভেক্টর স্পেস বলবো। এবং ভেক্টর স্পেসকে ডিনোট করা হয় এইভাবে নোটেশন, ঠিক আছে? নোটেশনটা এখানে অল্প করে ছোট্ট করে লিখে দিই, ভি কমা এফ প্লাস ডট, প্লাস ডট নিয়েছিলাম, তারপরে হচ্ছে এই যে এই চিহ্নটা নিয়েছিলাম, তারপরে এই চিহ্নটা নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস। তবে যেমন গ্রুপ লিখতি, গ্রুপে কি লিখতি, জি সার্কেল এরকম, এখানে কম্পোজিশনটা হচ্ছে এটা জেড প্লাস, তাহলে এখানে কম্পোজিশনটা হচ্ছে প্লাস, তাহলে এখানে হচ্ছে কম্পোজিশনগুলো ওই অতগুলো, ঠিক আছে? স্কেলার ফিল্ডের ওপর দুটো আর ভেক্টর ফিল্ডের ওপর দুটো, ভেক্টর স্পেসের ওপর দুটো, ঠিক আছে? তাহলে এই এতগুলো হলে তাহলে সেটাকে একটা ভেক্টর স্পেস বলবো। তার থিওরেম অন ভেক্টর স্পেস, দেখ থিওরেম তো কিছু পড়তে হবে না তোকে, জাস্ট একবার দেখে নিলে চেক করলেই হবে, চেক করলেই হবে, যে প্রমাণ টমান কিছু করা দরকার। তাহলে 1 নাম্বার এগুলো জানিস, এগুলো বইতেই ছিল। জিরো দিয়ে, জিরোটা কিন্তু স্কেলার, আলফাকে গুণ করলে এখানে একটা কী পাবো, যেমন ধর একটা তুই ই করলি, ধর 0 × 1, 2 এটাকে গুণ করলি, 0 দিয়ে গুণ করলে তাহলে 0, 0, তাহলে এটা কি নাল ভেক্টর হয়ে গেল না? তাহলে নাল ভেক্টরকে আমরা থিটা দ্বারা ডিনোট করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কী পাবো, থিটা পাবো, এটা নাল ভেক্টর পাবো। এটা মাথায় রাখবি, ফর অল আলফা বিলংস টু ভি। এটা 1 নাম্বার থিওরেম। 2 নাম্বার থিওরেম হচ্ছে কি আছে, যে সি দিয়ে যদি থিটাকে গুণ করি তাহলে সেটাও থিটাই পাবো, ঠিক আছে? 0 মানে অ্যাকচুয়ালি সি ইন্টু 0,0, তাহলে এটা কত পাবো, 0,0, তারপরে থিটা, সি ইন্টু থিটা, এটা সি ইন্টু থিটা ইকুয়াল টু, এটা থিটাই পেলাম, তো সেটাই লিখলাম। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে দেখ, -1, এগুলো প্রমাণ করেছিলি, বাট এখানে প্রমাণ করার কিছু প্রয়োজন নেই, জাস্ট মনে রাখলেই হবে। ইকুয়াল -1 × আলফা ইকুয়াল টু -আলফা ফর অল আলফা বিলংস টু ভি, এগুলো পাশে লিখলাম। আচ্ছা, ফর অল আলফা বিলংস টু ভি অ্যান্ড 1 বিং দ্য আইডেন্টি এলিমেন্ট ইন এফ, 1টা হচ্ছে এফ এর আইডেন্টি এলিমেন্ট, আগেও লিখে দিয়েছি। তারপরের প্রপার্টি এগুলো বইতেই আছে কিন্তু, হ্যাঁ, সি আলফা ইকুয়াল টু থিটা, এটা ইমপ্লাই করে আইদার সি ইকুয়াল টু 0 অর আলফা ইকুয়াল টু, কী লিখবো বলতো, সি এর মান 0 আর আলফা ইকুয়াল টু, দেখ দুটো সংখ্যার গুণফল, হ্যাঁ, আলফা ইকুয়াল টু থিটা, ঠিক আছে? কারণ এখানে 0 লিখলে হবে না কিন্তু, কারণ আলফাটা হচ্ছে নাল ভেক্টর, তাই থিটা লিখতে হবে। আর সিটা কিন্তু কি, সিটা স্কেলার, তার জন্য এটাকে 0 লিখতে হবে, স্কেলারটাকে অল টাইম 0 দ্বারা 0 লিখি। তার মানে এখান থেকে সি আলফা ইকুয়াল টু থিটা, এটা ইমপ্লাই করে আইদার সি ইকুয়াল টু 0 আর আলফা ইকুয়াল টু থিটা, বাস, প্রমাণের কোনো প্রয়োজন নেই, হয়ে গেল কমপ্লিট ভেক্টর স্পেসের বেসিক জিনিস। জাস্ট ওই 10টা একটা, তাহলে একটা ভেক্টর স্পেস কখন বলবো, যদি ওই 10টা প্রপার্টি হোল্ড করে, প্লাস হ্যাঁ ওই 10টা প্রপার্টি হোল্ড করলে আমরা ওটাকে ভেক্টর স্পেস বলবো। আর ভেক্টর স্পেসের ওপর বেসিক কিছু 4টে থিওরেম আছে, এই জাস্ট এই জিনিসগুলো একটু দেখে নিবি। এটা হয়ে গেল কমপ্লিট। এবার সাবস্পেস চলে আসছে, হ্যাঁ, সাবস্পেস অ্যান্ড থিওরেম অন সাবস্পেস, ঠিক আছে? সাবস্পেস কি, যেমন হচ্ছে সাব গ্রুপ হয়, যেমন গ্রুপের যেমন সাব গ্রুপ লিখিস, এবার সাব গ্রুপের ক্ষেত্রে কি অতগুলো প্রপার্টি প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না, কী করতে হয়, জাস্ট দুটো প্রপার্টি অথবা ওদের একটা কম্বাইন্ড প্রপার্টি যদি প্রমাণ করতে পারি তাহলে ওটা একটা সাব গ্রুপ হয়ে যেত। তাহলে ঠিক একই রকমভাবে এখানে একটা সাবস্পেস হয়। ধর ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস। এখান থেকে প্রচুর কোশ্চেন হয়, বেসিস থেকে, লিনিয়ারলি, ঠিক আছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট থেকে প্রচুর কোশ্চেন হয়, প্রচুর ডাইমেনশন অফ বেসিস, এই টাইপের, বিশেষ করে বেসিস থেকে বেশি কোশ্চেন আসে। আচ্ছা, তার ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, আর ডাব্লু হচ্ছে তার একটা নন এমটি সাবসেট, ঠিক আছে? ডাব্লুটা হচ্ছে একটা নন এমটি সাবসেট, তাহলে ভি ভেক্টর স্পেস, ডাব্লু হচ্ছে তার একটা নন এমটি সাবসেট। তাহলে এখান থেকে ডাব্লুটাকে, এই ডাব্লু যেটা আছে সেটাকে আমি সাবস্পেস অফ ভি বলবো, মানে ভি এর সাবস্পেস হবে। তাহলে এখন কিন্তু নন এমটি সাবসেট হলো, যেমন সাব গ্রুপ প্রমাণ করতে গেলে কী প্রমাণ করতে হয়, প্রথমে নন এমটি দেখাতে হয়, তারপরে সাব গ্রুপ প্রমাণ করতে হয়, তাই না? তাহলে গ্রুপ প্রমাণ করতে হয় তারপর, তাহলে এখানেও তাই। তাহলে ভিটাকে যখন আমি সাবস্পেস প্রমাণ করছি, তার মানে প্রথমে ওটাকে নন এমটি সাবসেট দেখাতে হবে অফ ভি, তারপর দেখাবো কি ওটা হচ্ছে ভেক্টর স্পেস হয়, তাহলে সেটাই একটা সাবস্পেস হয়ে যাবে। তাই সাবস্পেসের একটা সহজ সরল সূত্র কি, দুটো সূত্র, এই যে এই দুটো প্রপার্টি দেখালেই সাবস্পেস হয়ে যাবে। একটা হচ্ছে আলফা বিলংস টু ডাব্লু অ্যান্ড বিটা বিলংস টু ডাব্লু, এটা ইমপ্লাই করবে আলফা প্লাস বিটা, এই দুটো ভেক্টরের যোগফলটাও
ডাব্লুতে থাকবে, এটা একটা। ঠিক আছে, এখানে অপারেশনটা প্লাস নিয়েছে, এখানে দুটো ভেক্টরের মধ্যে কিন্তু যোগ, এখানে স্কেলারের মধ্যে যোগ না। এটাও ভেক্টর স্পেসে এইভাবেও ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কী বলতো, ক্লোজ প্রপার্টি, তাই না? এটা যদি দেখাতে পারি ঠিক একই রকমভাবে যেটা আমাদের সাব গ্রুপে ছিল। আরেকটা প্রপার্টি কি, ধর আলফা বিলংস টু ডাব্লু, ঠিক আছে, আর সি বিলংস টু এফ, এটা যদি ইমপ্লাই করে সি আলফা বিলংস টু এফ ডাব্লু, যদি এই দুটো প্রপার্টি হোল্ড করে, তারপর আমরা বলবো কি ডাব্লুটা হচ্ছে ইজ এ সাবস্পেস অফ ভি। ঠিক আছে, ঠিক আছে, সাবস্পেস অফ ভি, ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি। আচ্ছা, এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ ভিটা যদি, ডাব্লুটা যদি ভি এর সাবস্পেস হয়, তাহলে ওই দুটো কন্ডিশন হবে, আর ওই দুটো কন্ডিশন হলেই ডাব্লুটা হচ্ছে ভি এর সাবস্পেস দেখাবো। তার মানে দেখ, তোকে সাবস্পেস দেখাতে গেলে যে ভেক্টর স্পেসের মানে ডাব্লুর ওপর যে 10টা প্রপার্টি হোল্ড করে, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট এই দুটো প্রপার্টি দেখাবো, তাহলেই বলতে পারবো যে ডাব্লুটা হচ্ছে ভি এর একটা সাবস্পেস। এবার থিওরেম অন সাবস্পেস, যেমন করে সাবগ্রুপ গ্রুপের যেমন করে প্রপার্টিগুলো করেছিলিস, এখানেও সেম টু সেম একই রকম প্রপার্টি, বুঝতে পারলি? ডিফারেন্ট কিছুই নেই, একই রকম, শুধু ওখানে গ্রুপ দিয়েছিল। তার 1 মিনিট বৃষ্টি আসছে। দেখ, ওখানে যেমন আমাদের গ্রুপ দিয়েছিল, আর এখানে কিছুই না, এখানে আমার ভেক্টর দিয়ে আছে। ওখানে জাস্ট এলিমেন্টগুলো হচ্ছে তুই কী নিয়েছিলি, এলিমেন্টগুলো জাস্ট যেরকম সেই গ্রুপ বলে দিয়েছিল বা সেই গ্রুপের এলিমেন্ট, এবং সেখানকার যেমনগুলো থিওরেমগুলো ছিল, ঠিক আছে, সাব গ্রুপের, এখানেও সাবস্পেসের থিওরেমগুলো সেম টু সেম ওরকম টাইপের। ঠিক আছে, দেখে নে। দেখ, ধর ভি আর ডাব্লু, তো ভিটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, আর ইউ আর ডাব্লু মনে কর দুটো সাবস্পেস, ইউ ডাব্লু দুটো সাবস্পেস। তাহলে এখান থেকে 1 নাম্বার থিওরেম কি হচ্ছে, যে ইউ ইন্টারসেকশন ডাব্লু এটা একটা সাবস্পেস হবে। দুটো সরি হ্যাঁ, ইন্টারসেকশন ঠিকই আছে। আচ্ছা, দুটো সাবস্পেসের ইন্টারসেকশন একটা কি হয়, সাবস্পেস হয়। 2 নাম্বার, আচ্ছা ইউনিয়নটা মানে ইউনিয়ন ডাব্লু, এটা মে অর মে নট, সাবস্পেস অফ ভি। তাহলে ইউ আর ভিটা তাদের ইউনিয়নটা মে অর মে নট সাবস্পেস অফ ভি। আচ্ছা, কখন হবে সাবস্পেস? এদের দুটো সাবস্পেসের ইউনিয়ন কখন একটা সাবস্পেস হবে? দুটো গ্রুপের ইউনিয়ন, দুটো সাবগ্রুপের ইউনিয়ন কখন হচ্ছে সাবগ্রুপ হতো? কন্ডিশন কী ছিল রে, পড়িয়েছিলাম সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, সেকেন্ড না থার্ড, কখন হতো রে? যখন একটা অপরটা সাবসেট হতো নাকি? ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা হচ্ছে যে ইউনিয়ন ডাব্লু, ঠিক আছে, সাবস্পেস অফ ভি if and only if either u subset w or w subset u, মানে একটা অপরটা সাবসেট হলেই কি তাদের ইউনিয়নটা সাবস্পেস হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, আদারওয়াইজ এটা হবে না। আচ্ছা, 4 নাম্বার থিওরেম দেখ, ইউ প্লাস ডাব্লু, এটাকে বলি লিনিয়ার সাম। ঠিক আছে, লিনিয়ার সাম
এটাও একটা কি হয়, এটা একটা সাবস্পেস হয়, ঠিক আছে। লিনিয়ার সামটা সাবস্পেস, এটা মানে আবার ইউনিয়ন ভাবিস না, এটা মানে হচ্ছে লিনিয়ার সাম, এটা হচ্ছে সাবস্পেস অফ ভি। এই লিনিয়ার সামটা সাবস্পেস হয়, তাহলে ইন্টারসেকশনটা সাবস্পেস হয়, ইউনিয়নটা হতেও পারে নাও হতে পারে। কন্ডিশন কী হবে, কখন হবে, যখন একটা অপরটা সাবসেট হবে। আর 4 নাম্বার কি আছে, যে দুটোর সাবস্পেসের যোগফল, দ্যাট ইজ লিনিয়ার সাম, এটাকে যোগ বলবো না, এটা দুটো সাবস্পেসের লিনিয়ার সামটাও একটা কী হয়, সাবস্পেস অফ ভি, মানে সাবস্পেস হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবি। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ইউ প্লাস ডাব্লুটা, এটা হচ্ছে স্মলেস্ট, এটা মাথায় রাখবি, হ্যাঁ, স্মলেস্ট সাবস্পেস, এটা হচ্ছে সবচেয়ে ছোট সাবস্পেস অফ ভি কন্টেইনিং ইউ অ্যান্ড ডাব্লু, মানে ইউ অ্যান্ড ডাব্লুকে কন্টেইন করে আছে সবচেয়ে। দেখ অনেক সাবস্পেস হতে পারে, দেখ এখান থেকে দেখ, ধর এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ডাব্লু, এটা ইউ পেলাম, এটা ডাব্লু পেলাম, তাহলে একে কন্টেইন করে আছে তো অনেক হতে পারে। দেখ এটাও কন্টেইন করে আছে, আবার দেখ এটাও কন্টেইন, ছোট্ট করি না, এটাও কন্টেইন করে আছে, তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ডাব্লু, তাহলে এর মধ্যে সবচেয়ে ছোটো কে, ছোটো হচ্ছে দেখ এই এরকম এরকম কে যেটা হবে, দেখ এরকম এরকম হচ্ছে, এটা একটা সাবস্পেস যেটা কিনা সবচেয়ে ছোটো। তাহলে দেখ ইউ আর ভি ডাব্লুকে কন্টেইন করে আছে এরকম সাবস্পেস প্রচুর হতে পারে, আর তার মধ্যে সবচেয়ে স্মলেস্টটা হচ্ছে ইউ প্লাস ডাব্লু। ইউ প্লাস ডাব্লুটা হচ্ছে ইউ আর ভি ডাব্লুকে কন্টেইন করে আছে সবচেয়ে স্মলেস্ট সাবস্পেস, ঠিক আছে, মাথায় রাখবে এটা। তারপর চলে যাচ্ছে পরের পেজ। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট সাবস্পেস আছে না, এটা ইম্পর্টেন্ট, এই পার্টটা দেখে নে। কিছু ইম্পর্টেন্ট সাবস্পেস আছে, সেই সাবস্পেসগুলো কি আমাকে দেখতে হবে। ইম্পর্টেন্ট সাবস্পেসগুলোর মধ্যে ধর এক মিনিট, লোডশেডিং হয়ে গেছে, আশা করি যা চার্জ আছে মোটামুটি তাদের ক্লাস হয়ে যাবে। তাই এখান থেকে বলছে যে সাম ইম্পর্টেন্ট সাবস্পেস, তার মধ্যে মনে কর ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, অ্যান্ড ডাব্লুটা হচ্ছে ওর একটা হচ্ছে সাবস্পেস, ডাব্লু হচ্ছে তার একটা সাবস্পেস। তাহলে এক নাম্বার হচ্ছে ধর সি ডাব্লুটা, ঠিক আছে, সি ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু সি আলফা, such that C belongs to A, যেখানে আলফা বিলংস টু ভি। হ্যাঁ, তাহলে ধর এরকম আছে, ধর 1, 2, 3, এটা মনে কর আলফা, এটা ভি এর একটা এলিমেন্ট। তাহলে একে যাকেই দিয়ে গুণ করি না কেন, জানি একটা আরবিটারি কিছু দিয়ে গুণ করছি, তো যদি 1 দিয়ে গুণ করি তাহলে আলফাটাই পাবো, যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 আলফা পাবো, -2 দিয়ে গুণ করলে -2 আলফা পাবো, 3 আলফা পাবো, -3 আলফা পাবো, ঠিক আছে, 4 আলফা পাবো, -4 আলফা পাবো, এরকম টাইপের যত পেতে পারি, হাফও পেতে পারি, 1/3ও পেতে পারি, ওটা তো স্কেলার। তাহলে এই টাইপের যত গুণ করে, ঠিক আছে, যত ভেক্টর স্পেস নতুন করে বানাবো, সেটা তো সব কি ডাব্লুর এলিমেন্ট হবে, তো সবাই তো ডাব্লুর এলিমেন্ট হবে, তাহলে সেটা একটা কি করবে না, একটা সাবস্পেস গঠন করবে, এটাও একটা সাবস্পেস অফ ভি হবে, সাবস্পেস অফ ভি। 2 নম্বর হচ্ছে এই ডাব্লুটা তো যদি এরকম হয়, সি আলফা প্লাস ডি বিটা, এইভাবেই মনে রাখবে এগুলোকে, এগুলো বই থেকে আর পড়ার প্রয়োজন নেই, এই যে আমি যা দিয়েছি এটারই তো তোদের দিয়ে দেবো,
মানে পিডিএফ করে দেবো, জাস্ট এইভাবে মনে রাখবি, অত লিখে টিকে করা সম্ভব না কিন্তু, হ্যাঁ মানে বই থেকে পড়লে হয়তো মনে হবে তোর কোনো অনেক পড়তে হবে এরকম, অতগুলো বই, ঠিক আছে, মনে রাখা সম্ভব না, তোকে এইভাবেই পড়তে হবে যেগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তাহলে যেখানে হচ্ছে সি ডি বিলংস টু এফ, এটা একটা কি হবে, সাবস্পেস হবে, সাবস্পেস অফ ভি। 3 নাম্বার এখান থেকে আচ্ছা এখান থেকে দেখ 3 নাম্বারটা একটা বলছি, ধর এটা 3 নাম্বার বলছেন, দেখ আমি এটা ইন জেনারেলি বলছি, দ্য সেট অফ অল 2 cos 2, আচ্ছা 2 cos 2, এক নম্বর হচ্ছে রিয়েল ডায়াগোনাল, রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিসেস, হ্যাঁ এক নম্বর হচ্ছে মানে 2 cos 2 অর্ডারের রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স, 2 নম্বর হচ্ছে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিসেস, 3 নাম্বার হচ্ছে, ঠিক আছে, মানে রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। 4 নাম্বার হচ্ছে মানে 2 cos 2 অর্ডারের কিন্তু সব, হ্যাঁ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে রিয়েল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এগুলো সব জানা আছে আশা করি, কারণ আর ভিডিওতে বলেও দিয়েছিলাম যদি ভুলে যাস। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রিয়েল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে সবাই কি করবে, এগুলো সবাই সাবস্পেস হবে, হ্যাঁ সাবস্পেস অফ দ্য, এগুলো সবাই কিন্তু, হ্যাঁ এগুলো সবাই, ঠিক আছে, অফ দ্য ভেক্টর স্পেস আর 2 cos 2, মানে 2 cos 2, তাহলে 2 cos 2 অর্ডারের যত ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে মেইন ম্যাট্রিক্সটা, মানে সেই সেটটা 2 cos 2 অর্ডারের, সেখানে কিন্তু তোর কি হতে পারে, তার ডেট ভ্যালুটা সিঙ্গুলার নন সিঙ্গুলার হতে পারে, ঠিক আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, এই টাইপের যত ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে আর সাফিক্সে 2 cos 2, মানে 2 cos 2 অর্ডারের যত রিয়েল ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে, যদি রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স নেই 2 cos 2 অর্ডারের, রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স এগুলো কিন্তু অপশন ভিত্তিক থাকে, হ্যাঁ তোকে দেখে বুঝতে হবে, আমি তোকে দেখবি অপশন দেখাচ্ছি দাঁড়া একটু পরে, হয়তো 4টে অপশন দেওয়া থাকলো, বললো যে কোনটা এদের মধ্যে সাবস্পেস হবে, তোকে 4টে অপশন দেওয়া থাকলো, তোকে বলতে হবে যে কোনটা সাবস্পেস হবে। এবার দেখ তুই কোনটা সাবস্পেস হবে, তাহলে সাবস্পেস হতে গেলে কি তুই ওই প্রপার্টিগুলো বসে বসে দেখবি, কখনোই দেখবি না নিশ্চয়ই, ঠিক আছে, ওই প্রপার্টিগুলো দেখা আমার পক্ষে সম্ভব না, তাহলে আমি কি করব, তখন দেখবো যে এই প্রপার্টিগুলো, আরে রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স নাকি এটা দেখছি, ঠিক আছে, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স নাকি দেখবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার নাকি লোয়ার ট্রায়াঙ্গুলার, দেখালো 3টে হচ্ছে এদের মধ্যে পড়ে গেল, আর একটা অন্যরকম আছে, তোকে বললো হুইচ ওয়ান ইজ নট সাবস্পেস অফ আর 2 cos 2, তোকে বললো যে কোনটা আছে, এই 4টে অপশন দেওয়া আছে যে কোন ভেক্টর স্পেসটা আর 2 cos 2 এর হচ্ছে সাবস্পেস হবে না, তুই দেখলি যে 4টে অপশনের মধ্যে 3টে অপশন এখান থেকে পড়ে যাচ্ছে, ধর একটা দিল আপার ট্রায়াঙ্গুলার, একটা স্কিউ ম্যাট্রিক্স, একটা রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর একটা অন্য কিছু, সেটা কি দিয়েছে জানি না, এদের মধ্যে কিছু পড়ছে না, তার মানে এই 3টে তুই বুঝে গেলি, ট্রায়াল এন্ড এরর মেথড বলে এগুলোকে, হ্যাঁ এই 3টে বুঝে গেলি যে হ্যাঁ তাহলে এই 3টে হচ্ছে তোর ভেক্টর স্পেস হয়, সাবস্পেস হয় আমরা জানি, তাহলে এটা কিছু হয় বলতে পারছি না, তাহলে মানে ওটার দেখার কোনো প্রয়োজনই নেই, তোর অপশন কিন্তু ওইটাই হবে, তাহলে সেক্ষেত্রে ট্রায়াল এন্ড এরর মেথডে তুই পেয়ে গেলি অ্যান্সারটা, তাহলে এইভাবে করবি, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে এগুলো কিন্তু ওই জায়গার ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে, কিন্তু তুই বুঝতে পারছিস না এর হচ্ছে গুরুত্বটা, তখন পরে গিয়ে বুঝতে পারবি, তাহলে এইভাবে মনে রাখবে এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে এই কটা বেশি ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ আরেকটা মনে কর, এখানে এমনি একটু লিখে দিই, ধর 3 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে ধর C01, আচ্ছা S be the subspace of the vector space
ভেক্টর স্পেস সি অফ 0 1। আচ্ছা সি অফ 0 1 মানে কি? সি অফ 0 1 মানে কি? সি অফ 0 1 মানে কি রে? সি অফ 0 1 মানে হচ্ছে, ঠিক আছে, ধর এটা 0, এটা হচ্ছে 1, 0 থেকে 1 এর মধ্যে যত কন্টিনিউয়াস ফাংশন আছে, বুঝতে পারছিস? যত কন্টিনিউয়াস মানে এরকম করে যত লিখতে পারি, ঠিক আছে, এরকম করে যত লিখতে পারি যেটা 0 থেকে 1 এর মধ্যে আছে, যেখানে কাটা থাকবে না যে সমস্ত ফাংশন, সেই সমস্ত ফাংশনগুলোর কালেকশন হচ্ছে এই যে সি অফ এবি। সি বলতে কন্টিনিউয়াস ফাংশন ওভার 0 থেকে 1, মানে 0 থেকে 1 এর মধ্যে যত কন্টিনিউয়াস ফাংশন আছে সেটা হচ্ছে সি এবি, ঠিক আছে, সি অফ 0 1। তাহলে এস বি দ্য সাবস্পেস অফ দ্য ভেক্টর স্পেস সি অফ 0 1, ঠিক আছে, যেখানে এস কি? এস হচ্ছে এরকম দেখতে, ভালো করে দেখ, এফ সেই সমস্ত ফাংশন সি অফ 0 1 এ আছে, মানে 0 থেকে 1 এর মধ্যে সেই সমস্ত ফাংশন যাদের কি না সাজ দ্যাট, সেই সমস্ত, এটা বিলংস টু সি এফ সাজ দ্যাট এফ অফ 0 ইকুয়াল টু 0, মানে 0.0। তার মানে বুঝতে পারছিস? তার মানে অ্যাকচুয়ালি এটা কী বলতো, এটা কেমন দেবে বলতো, এটা ছোট্ট করে একটু এঁকে দিই। তার মানে দেখ, এটা যদি 1 হয়, এক্স ইকুয়াল টু 1, তাহলে 0 পয়েন্টে মানে এই মূলবিন্দু দিয়ে গেছে, তারপরে কী হয়েছে জানি না, ঠিক আছে, তারপরে কী হয়েছে জানি না, মূলবিন্দু দিয়ে গেছে, তারপরে কী হয়েছে জানি না, ঠিক আছে, এরকম হয়। এগুলো সব কন্টিনিউয়াস ফাংশন কিন্তু, ঠিক আছে। তাহলে এখান থেকে এরকম কী হয়েছে জানি না, তাহলে 0 দিয়ে গেছে, মানে এদিকটা 0 আর এদিকটা আকর্ষ হতে পারে, এরকম কন্টিনিউয়াস। আরেকটা, তাহলে সেটাও একটা কী হয় বলতো, সেটা একটা সাসপেন্স গঠন করবে, তোকে আর প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, এরকম হলেই তুই বলে দিতে পারবি। আরেকটা এস ইকুয়াল টু, মনে কর অনেকটা সাবগ্রুপের মতোই, সেই সমস্ত ফাংশন সি অফ 0 1 এ আছে সাজ দ্যাট এফ অফ 0 ইকুয়াল টু 0 আর এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 1 ইকুয়াল টু 0। তার মানে কি এটা? তার মানে এটার হচ্ছে মিনিং হচ্ছে কি বলতো, বলেছিলাম, এটা মানে বোঝাচ্ছে, এটা মনে কর 0, এটা মনে কর 1, তাহলে 0 মানে কি বলতো, এখান থেকে শুরু হয়েছে, এবার এরকম করে ঘুরে ঘুরে এরকম শেষ হলো, এখান দিয়েই যেতে হবে ওকে, এরকম করে ঘুরে গিয়ে এখানে শুরু হলো, অথবা ও এরকম করে এসে এখান হয়ে গেল, এরকম করে এসে এখান থেকে শুরু হলো, মানে এই টাইপের যত কন্টিনিউয়াস ফাংশন আছে, যেটা কিনা 0কে কাট করেছে, 1এও 0 হয়েছে, 1এও এক্স অক্ষরকে কাট করেছে, তাহলে এই টাইপের যত কন্টিনিউয়াস ফাংশন আছে তারাও কি করবে, ওই সি অফ 0 1 এর একটা সাবস্পেস গঠন করবে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে এগুলো দেখবি একই রকমভাবে, ঠিক আছে, এটাই লিখতে পারি একই রকমভাবে। ধর মনে কর আমি এখানে একটু, আচ্ছা তাহলে এই টাইপের গুলো দেখবি। আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা প্রপার্টি নিচ্ছি, হ্যাঁ, এখানে প্রপার্টিটা এখানে নিয়ে নিই, দাঁড়া এখানে করে দিলাম, হ্যাঁ, তাহলে একই পেজে থাকবে। এখান থেকে কত 3, তো এটা 4 নাম্বার দিয়ে দিই, 4 নাম্বার। এখানে বলছে ধর এবি, ঠিক আছে, এবি, এবির উপর যত ফাংশন ডিফাইন করতে পারি, তার মধ্যে আমি কী নিচ্ছি বলতো, আচ্ছা দাঁড়া, সিএবি মানে কি, এ থেকে বি এর মধ্যে যত কন্টিনিউয়াস ফাংশন আছে। আর ডিএবিটা কি বলতো, এবির মধ্যে ডিফারেন্সিয়াল ফাংশন, মানে এবির মধ্যে ডিফারেন্সিয়াল হবে, ঠিক আছে। এ থেকে বি এর মধ্যে সি আছে, এটা হচ্ছে সাবস্পেস অফ সিএবি, ঠিক আছে, এটা হচ্ছে সাবস্পেস অফ সি অফ এ। আচ্ছা সি অফ এবি মানে কি, আচ্ছা এক মিনিট দাঁড়াতে দাঁড়া, হ্যালো, হ্যাঁ কী দরকার ছিল? আচ্ছা তাহলে ওটা, তাহলে সিবিটা, হ্যাঁ হ্যালো,
আচ্ছা 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 দেখ, সিএবিটা হচ্ছে কি এ থেকে বি এর মধ্যে যত কন্টিনিউয়াস ফাংশন আছে সেই কন্টিনিউয়াস ফাংশনগুলোর কালেকশন, ঠিক আছে? এখানে অনেক থাকতে পারে, কিন্তু অনেক অনেক অসংখ্য, মানে ইনফিনিটিভ সংখ্যক, ঠিক আছে? অত রকমের কন্টিনিউয়াস ফাংশন হতে পারে এ থেকে বি এর মধ্যে। আর ডি আদৌ তোরা আছিস তো? দেখি তোরা আছিস নাকি, নাকি কাজ করার শব্দ শুনে তোরা পালালি? আচ্ছা দেখ, লিনিয়ার কম্বিনেশন, আচ্ছা মাইকটা অফ করে দিই যাতে মাইক অন আছে। লিনিয়ার কম্বিনেশন আর লিনিয়ার স্প্যান জিনিসটা কি? ধর ভিটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, আর আলফা ওয়ান মনে কর আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, জাস্ট এই তিনটে ভেক্টর, অথবা ডট ডট আরও ধরে নে, ঠিক আছে? অথবা আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এই তিনটে ভেক্টর নিলাম, বিলংস টু ভি। তাহলে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসে প্রচুর ভেক্টর আছে, এবং তার মধ্যে থেকে আমি তিনটে ভেক্টরকে সিলেক্ট করলাম, কি না, ভি ওয়ান আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এই তিনটে ভেক্টরসকে সিলেক্ট করলাম। আমি ধর ধর ভি এর আরেকটা ভেক্টর, ধর বিটা নিলাম, বিটা বিটা হচ্ছে ভি এর আরেকটা ভেক্টর, যেটাকে কিনা এই আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি লিনিয়ার কম্বিনেশন করে সাজাচ্ছে। তার মানে কি, সি ওয়ান ইন্টু আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু আলফা টু প্লাস সি থ্রি ইন্টু আলফা থ্রি, মানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এদের লিনিয়ার কম্বিনেশন আকারে সাজালাম এই বিটাটাকে, ঠিক আছে? বিটা হচ্ছে, বিটাও কিন্তু বিটা বিলংস টু কিন্তু ভি। তার মানে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস যেখানে অনেক ভেক্টর আছে, তার মধ্যে থেকে আমি তিনটে ভেক্টর নিয়েছি, একটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি। তাহলে বিটা হচ্ছে একটা বিয়েরই ভেক্টর, যেটা কিনা কী করছি না, সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু ইন্টু সি থ্রি আলফা থ্রি, মানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি লিনিয়ার কম্বিনেশন আকারে সাজিয়েছি, ঠিক আছে? তাহলে এটাকেই বলা হয় লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে? বিটা ইজ সেড টু বি লিনিয়ার কম্বিনেশন অফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ইফ উই ক্যান এক্সপ্রেস বিটা ইকুয়াল টু দিস। যদি বিটাকে এইভাবে লিখতে পারি তাহলে বিটাটাকে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ কি, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি। এবার এখান থেকে একটা লিনিয়ার স্প্যান, ঠিক আছে? লিনিয়ার স্প্যান ইম্পর্টেন্ট, কিন্তু এই পার্টগুলো, এই পার্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে। এই লিনিয়ার স্প্যান, বেসিস টেসিস ডাইমেনশন এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন দেয়। তা লিনিয়ার স্প্যান জিনিসটা কি? লিনিয়ার স্প্যান হচ্ছে ধর ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, এটা একটা ভেক্টর স্পেস, ঠিক আছে? লিনিয়ার স্প্যানের ডেফিনেশন বলছে দ্য স্মলেস্ট subspaces containing a finite set S, ঠিক আছে? দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং এ ফাইনাইট সেট S, ঠিক আছে? এটাকেই বলা হয় লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টর স্পেস S। তাহলে দেখ, ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, তার একটা ফাইনাইট সাবসেট নিলাম S, এসকে ঘিরে সবচেয়ে ছোট সাবস্পেস, ঠিক আছে? ধর ভিটা হচ্ছে, আমি এটাকে যদি ছবিতে আঁকতে পারি, আচ্ছা ধর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, এটা মনে কর এসটা, যেটা কি না ভি এরই একটা ফাইনাইট সেট, ঠিক আছে? ফাইনাইট সেট এই এসকে ঘিরে সবচেয়ে ছোট, দেখ এটা এস এর থেকে বড়, এটাও এস এর থেকে বড়,
এটাও এস এর থেকে বড়, তাহলে এস এর থেকে বড় তো অনেক সাবস্পেস পেতে পারি ভি এর, তাই না? কিন্তু সেই সাবস্পেসগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, এসকে ঘিরে আছে সবচেয়ে ছোট সাবস্পেস, সেই সাবস্পেসটাকেই বলি লিনিয়ার স্প্যান অফ এস, ঠিক আছে? এবং সেটাকে ডিনোট করা হয় এল অফ এস, লিনিয়ার স্প্যান অফ এস, যেটাকে ডিনোট করা হয় এস দ্বারা, এই এল অফ এস দ্বারা। এটা মাথায় রাখবে। এখানে কিছু নোট আছে, নোটটা কি, ধর ভি একটা ভেক্টর স্পেস দেওয়া আছে, ধর দুটো এস আর টি হচ্ছে নন এমটি ফাইনাইট সাবসেট, এগুলো কিন্তু সাবস্পেস না, জাস্ট দুটো সাবসেট, এবং তার এস সাবসেট টি, তাহলে বলতে পারি যদি এস সাবসেট টি হয় তাহলে এল অফ এস সাবসেট এল অফ টি হবে, এটা হয়, এটা মাথায় রাখবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা লিখতে হবে, এটা মাথায় রাখবি, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। এবার দেখ পরের স্লাইডে চলে আসে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, লিনিয়ারলি ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা তোরা জানিস, এবং পরীক্ষায় এখান থেকে 2-3 নম্বর কোশ্চেন এসেছিলো, যেগুলো 2 নম্বর 3 নম্বরে কোশ্চেন আসে এখান থেকে পরীক্ষায়, হ্যাঁ? তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা কি? ধর একটা ফাইনাইট সেট অফ ভেক্টর মনে করলাম আলফা 1, আলফা 2 অ্যান্ড ডট ডট করে আলফা এন, একটা ফাইনাইট সেট অফ ভেক্টরস আছে অফ দ্য ভেক্টর স্পেস। ধর ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, তার মধ্যে থেকে এন সংখ্যক ভেক্টর নিলাম, এটা হচ্ছে ফাইনাইট। কি নিলাম না, যারা হচ্ছে আলফা 1, আলফা 2 ডট ডট করে আলফা এন। এবার দেখ এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? যদি আমি এটাকে ধর C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 অ্যান্ড সো অন করে Cn আলফা এন ইকুয়াল টু থিটা, কারণ এটা একটা ভেক্টর দেবে, এটা একটা থিটা। তাহলে এখান থেকে ধর যদি C1 C2 Cn এর মধ্যে কেউ যদি 0 না হয়, ঠিক আছে, ধর এখান থেকে আমি লিখে দিচ্ছি যে C1, C2 Cn নট অল 0, মানে এদের মধ্যে সবাই 0 না, কিছু অন্তত থাকবে যাদের কিছু না কিছু মান থাকবে, হ্যাঁ? দেন এই যে এই সেট অফ ভেক্টর, ঠিক আছে, এই আলফা 1, আলফা 2, এই যে আলফা এন, এটা সেট অফ ভেক্টর, তো এটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তখন ডিপেন্ডেন্ট বলবে। আর ইফ, ঠিক আছে, C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু সো অন করে Cn ইকুয়াল টু 0, আর যদি সবাই 0 হয়, C1 C2 Cn যদি সবাই 0 হয়, তাহলে এখান থেকে কি বলবো, তাহলে যে আলফা 1, আলফা 2 অ্যান্ড সো অন করে আলফা এন, এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো, মানে সবাই 0, সেক্ষেত্রে এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। এগুলো কী করে অঙ্ক করতে হয় জানিস, আমি একটা দেখিয়ে দেবো, দেখে নিবি, হয়ে যাবে কমপ্লিট। তাহলে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, তার থেকে কিছু ফাইনাইট সংখ্যক ভেক্টর নিলাম, আলফা 1, আলফা 2, আলফা এন। তাহলে এদের লিনিয়ার কম্বিনেশন কি, যে আলফা 1 C1 আলফা 1 C2 আলফা 2 প্লাস ডট করে Cn আলফা এন ইকুয়াল টু থিটা, এই একটা ইকুয়েশন লিখলাম। এখানে যদি সবাই 0 হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি তাদের মধ্যে কিছু সংখ্যক C1 C2 পাই, স্কেলারের মান পাই যেটা কিনা 0 না, তাহলে সেটাকে বলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবার এর ওপর কিছু থিওরেম আছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের ওপরে কিছু থিওরেম। 1 নম্বর থিওরেম কী আছে দেখ, ব্যাস এটা করলেই মোটামুটি কমপ্লিট, তারপরে কিছু অঙ্ক করাবে, কারণ একগুলো সমস্ত যদি থিওরেম পড়া থাকে সব মাথার ওপর দিয়ে যাবে। এগুলো আবার বাড়িতে দেখবি, আবার একটু এগুলো নিয়ে চর্চা করবি, 1 সপ্তাহ এই সংক্রান্ত যত কোশ্চেন আসে সেগুলো নিয়ে একটু চর্চা করবি, তাহলে দেখবি হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখ আচ্ছা, এখানে বলছে ধর কোনো একটা সেট, এখানে বলছে দেখ সুপার সেট অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের বড় থেকেও যদি বড় সেট নিই তাহলে সেটাও কী হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। সুপার সেট অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ইজ অলসো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখবি। আর এখানে হচ্ছে এটা সুপার সেটটা হবে, আর এখানে হচ্ছে সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখবি।
এটা যদি আমি ডিটেলসে বলতে, হ্যাঁ বলতেই পারি। দেখ কেমন করে বল, তোর তিনটে নিলাম, তিনটে তিনটে ধর C1 এর মান 1, C2 এর মান হচ্ছে 0, C3 এর মান হচ্ছে মনে কর 0। তাহলে অ্যাটলিস্ট একটা নন জিরো পেলাম, অ্যাটলিস্ট একটা নন জিরো পেলাম মানেই কি সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবার ধর আমি আরও কিছু নিচ্ছি, মানে এখানে তো তিনটে ভেক্টর আছে, আমি ধর 4টে 5টা 6টা ভেক্টর নিলাম। তাহলে 6টা ভেক্টর মানে C1 C2 C3 C4 C5 C6, তাহলে এইগুলোর মধ্যে যদি সবগুলোকে জিরো করি, C1 তো নট ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা কী হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্টই হয়ে যাবে। ভাববে নিজেরা, ঠিক আছে। আর সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইকুয়াল টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই হবে। কেন, ধর C1 C2 Cn করে সবাই জিরো, তাহলে আমি যদি ওর মধ্যে 10টাকে নিই অথবা 5টাকে নিই, তাদের মান C1 C2 Cn এর C5 এর মানও কী হবে, জিরোই হবে। তো সেক্ষেত্রে ছোটোটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা মাথায় রাখিস। আচ্ছা, আচ্ছা বলছে কতগুলো সেট অফ ভেক্টর। দেখ যদি নাল ভেক্টরটাকে কন্টেইন করে থাকে তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ধর একটা সেট অফ ভেক্টর নিলাম, একটা সেট অফ ভেক্টর, হ্যাঁ সেট অফ ভেক্টর যদি নাল ভেক্টরটাকে কন্টেইন করে থাকে, মাথায় রাখবি নাল ভেক্টরকে কন্টেইন করে থাকলেই ওটা চোখ বুঝে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, চোখ বুঝে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার ইজ LI করে দিলাম। আচ্ছা LD মানে কি, ধর তুই দেখছিস, আমি এটা দিয়ে একটা শর্ট কোশ্চেন করাবো আজকে, চিন্তা করিস না, 2014 নাকি 2018 সালে এসেছিল, ঠিক আছে। এটা দিই, ধর তোকে অনেকগুলো দেওয়া আছে, বললো অপশান দেওয়া আছে যে বললো কোনটা লিনিয়ারলি, কোন সেট অফ ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে। তুই এক জায়গায় দেখলি যে একটা ভেক্টর আছে সেটা নাল ভেক্টরকে কন্টেন্ট করছে, নাল ভেক্টর কন্টেন্ট করছে মানে ওটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। তোকে কিন্তু আর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বের করতে হবে না, এগুলোই কিন্তু শর্টকাট প্রসেস, জানিস তোরা সব কিছুই, ঠিক আছে। বাট আমাকে শর্টকাট করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে, এখানে বেশি টাইম নিলে চলবে না। তাহলে এখান থেকে কি করব, যে আমি দেখব যে কোনটা নাল ভেক্টর কন্টেন্ট করে আছে, চোখে দেখে বলে যায়, ঠিক আছে। কোনটা নাল ভেক্টর দেওয়া আছে, আমি আজকে শর্ট কোশ্চেন করলে তুই বুঝতে পারবি, সেটা চোখে দেখে তুই বুঝতে পারবি, হ্যাঁ এটা নাল ভেক্টর কন্টেন্ট করে আছে, এটা নাল ভেক্টর কন্টেন্ট করছে না। তাহলে নাল ভেক্টর কন্টেন্ট করে আছে মানে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর যেটা করছে না, নাল ভেক্টরকে কন্টেন্ট করে, সেটা ডিপেন্ডেন্ট হবে না, সেটা ইন্ডিপেন্ডেন্ট হতেও পারে নাও হতে পারে, সেটা দেখতে হবে চেক করে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোকে এই ভাবনা চিন্তাগুলোকে কাজে লাগাতে হবে। তারপর একটা দেখ, আচ্ছা কোথায় গেল, আচ্ছা বলছে একটা সেট কন্টেইনিং অফ এ সিঙ্গেল নন জিরো ভেক্টর আলফা, যদি একটাই নন জিরো ভেক্টর আলফাকে কন্টেইন করে, ঠিক আছে, মানে একটা ভেক্টরকেই কন্টেইন করছে, সেটা কিনা নন জিরো, তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। আর একটু সংক্ষেপে লিখে দিই, ওই সেটটাকে বলবো, ওই সেট অফ ভেক্টরটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু, হ্যাঁ ওই সেটটাকে বলি দ্য সেট কনসিস্টিং অফ এ সিঙ্গেল, মানে একটা ওর মধ্যে একটাই ভেক্টর আছে, মনে করো আলফা 1, এবং সেটা নন জিরো, তাহলে সেটা অবশ্যই কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মাথায় রাখবি। আচ্ছা এটা তোরা জানিস, ধর একটা সেট অফ ভেক্টর হচ্ছে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n, এখানে n সংখ্যক ভেক্টর আছে, যদি এটা ধর এটা মনে কর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে এখান থেকে এরকম টাইপের থিওরেম পড়েছিস তোরা, তাহলে এখান থেকে অ্যাটলিস্ট ওয়ান অফ ভেক্টর
মানে কমপক্ষে মিনিমাম একটা ভেক্টরকে, ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আদার ভেক্টর লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে এটা পসিবল, আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, কেন কেন ওই যে এখানে C1 যেহেতু অ্যাটলিস্ট একটা নন জিরো, যে অ্যাটলিস্ট একটা নন জিরো। ঠিক আছে, আমি আর বোঝাচ্ছি না, জাস্ট এটুকু মনে রাখ যে যদি এই সেট অফ ভেক্টরটা লিনিয়ার ডিপেন্ডেন্ট হয় তাহলে অ্যাটলিস্ট ওয়ান ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য রিমেনিং ভেক্টর, মানে অন্য কিছু রিমেনিং ধর মনে করলাম C1 নট ইকুয়াল টু জিরো, দেয়ারফর আমি এটাকে C1কে মানে আলফা ওয়ানকে ইকুয়াল টু মনে কর সাম কনস্ট্যান্ট, মনে কর C2 ইন্টু C2 বা C3 যা কিছু বলতে পারি, বা বিটা ওয়ান C1, আচ্ছা D1 ইন্টু আলফা টু প্লাস আচ্ছা D2 ইন্টু আলফা টু বলে, হ্যাঁ D3 ইন্টু আলফা থ্রি অ্যান্ড সো অন করে DN ইন্টু আলফা এন। মানে আলফা ওয়ানটা যেহেতু C1 নট ইকুয়াল টু জিরো, তাহলে আলফা ওয়ানকে বাদ বাকি যে রিমেনিং ভেক্টরগুলো আছে তাদের লিনিয়ার কম্বিনেশন করে এক্সপ্রেস করতে পারি। এটা মাথায় রাখবি, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখানে মোটামুটি থিওরেম আছে, এখানেই থাক। এবার আমি কিছু প্রবলেম দেখাই। ঠিক আছে, এই থিওরেমগুলো তোরা নিজেরা দেখবি বাড়িতে। আর আরও কিছু থিওরেম আছে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে তোর বেসিসের ওপর, ডাইমেনশনের ওপর, বেসিস ডাইমেনশন কী জিনিস, সেগুলো বলতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে। আপাতত থাক, কিছু থিওরেম দেখ, থিওরেম না সরি অঙ্ক দেখ। আচ্ছা দাঁড়া, ওর জন্য অঙ্ক সেট করে রাখা আছে। একবার ডাইরেক্ট আমি কিছু ভালো ভালো অঙ্কে চলে আসি। হ্যাঁ, আচ্ছা বলবি যে এটা সাবস্পেস হবে কি হবে না। হ্যাঁ, তার এ হচ্ছে একটা নিলাম XYZ belongs to R3 such that x plus 2y equal to 0 আর 2x plus 3z equal to 0। বল এটা সাবস্পেস হবে কি হবে না? কার সাবস্পেস? R3 সাবস্পেস। হ্যাঁ, দ্বিতীয় একটা নিলাম, ভাব তোরা ভাব, দেখ সাবস্পেস হলে গেলেও তোকে অত কিছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়টা সাবস্পেস হবে কি হবে না, ইয়েস অর নো, নিজেরা ভাব। তৃতীয়টা সাবস্পেস হবে কি হবে না, তোকে কোনটা সাবস্পেস হবে এটা দেখাতে হবে। তার মানে আমাকে সবগুলোই সাবস্পেস হবে, তার মানে একটা হবে, বাদ বাকিগুলো হবে না। এবার কোনটা হবে কোনগুলো হবে না ভাব। দেখ কোনটা সাবস্পেস হবে কোনটা হবে না। প্রথমটা, আচ্ছা এটা কি করে করবো? এটা থোড়িই এগুলো সব বসে বসে করবো, নিশ্চয়ই বসে বসে সব করবো না। এই চারটে অপশান দেওয়া আছে, সবচেয়ে সহজ সরল হলো কি বলতো? আচ্ছা XYZ এর মান সব জিরো বসা, XYZ সব জিরো বসা, তাহলে প্রথমটাতে কি সিদ্ধ করছে কি করছে না, ইয়েস অর নো? প্রথমটা স্যাটিসফাই করছে। আদৌ আছিস তো তোরা কেউ? কিরে তোরা কেউ আসিস নাকি? আমি নিজে নিজে, ও আচ্ছা আচ্ছা, প্রথমটা দেখ সব XYZ জিরো বসা, তাহলে সিদ্ধ করছে। দ্বিতীয়টা XYZ সব জিরো বসা, স্যাটিসফাই করছে কি করছে না? করছে না। তৃতীয়টা বলছে এক্স হচ্ছে গেটার ইকুয়াল টু জিরো, ওয়াই গেটার ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান জিরোর সমান বা জিরোর থেকে বড়। তো জিরোর থেকে বড় 1 2 3 4 5 6 যা কিছু হতে পারে। তাহলে আমি যদি এক্স আর ওয়াই জিরো বসাই, ঠিক আছে, জেড এর মান কিছু বলে দেওয়া নেই, তাহলে জেড এর মান জিরো হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যা কিছু হতে পারে। চতুর্থটা এক্স মাইনাস 1 0, তাহলে এক্স ইকুয়াল টু জিরো ভাবে সিদ্ধ করছে না, তার মানে একমাত্র দেখ সিদ্ধ করছে এই এক নাম্বারটা। তার মানে এটা হচ্ছে নাল ভেক্টরকে কন্টেন্ট করছে না, এটা নাল ভেক্টরকে কন্টেন্ট করছে না, সি এরটা ডি এরটাও নাল ভেক্টরকে কন্টেন্ট করছে না, তাহলে তিনটে হচ্ছে নাল ভেক্টরকে কন্টেন্ট করছে না, তাহলে একমাত্র নাল ভেক্টরকে কন্টেন্ট করছে কে? এ। শোন, সাবস্পেস হোক ভেক্টর স্পেস হোক যাই হোক, নাল ভেক্টরকে কন্টেন্ট করতেই হবে। তাহলে ঠিক আছে,
নাল ভেক্টরকে অবশ্যই কন্টেন করতে হবে। তার মানে দেখ বি সি ডি এই তিনটে হলো না, তার মানে অপশন কী হবে, এই অপশনটা ট্রু হবে। ঠিক আছে, দেয়ারফর এ ইজ এ সাবস্পেস। ঠিক আছে, অ্যান্সার কী হবে, এ ইজ এ সাবস্পেস অফ R3 সিন্স R3, আচ্ছা R3 যে দেখ কন্টেন্ট করছে মানেই যে নাল ভেক্টরের কন্টেন্ট করছে মানেই যে সাবস্পেস হবে এমন কোনো কথা নেই, বাট বাদ বাকি তিনটে হচ্ছে না মানে ওটা হবেই অপশন ভিত্তিক। বুঝতে পারলি, এই টাইপের অঙ্ক দেখবি পড়া আছে ওখান থেকে দেখে নিবি তাহলেই হবে। কিন্তু অপশন করতে গেলে তোকে যখন এরকম করে থাকবে তখন তোকে এরকম করে চিন্তা ভাবনা করতে হবে যে এই টাইপের অঙ্কগুলো থাকলে। আচ্ছা, তোকে আরেকটা দেখ, মানে আজকে যা করেছি সেখান থেকে দিচ্ছি কিন্তু, হ্যাঁ এটা 2018-তে এসছে। এখানে ধর দেওয়া আছে, আমি সংক্ষেপে দিচ্ছি V1 V2 ধর V3, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলছে কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি প্রথমটা লিখলাম, তোরা বলবি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট বের কর তাড়াতাড়ি। তারপর একটা, প্রথমটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, তোকে ইন্ডিপেন্ডেন্ট বের করতে হবে, সবগুলোই চেক করতে হবে, কিছু করার নেই। ভাগ্য ভালো থাকলে প্রথমটাতেই লেগে যাবে, আর ভাগ্য খারাপ থাকলে কিছু করার নেই। আচ্ছা, কী করে দেখতে হয় বলতো, দেখতে হয় হচ্ছে ডিটারমিনেন্ট বের করা। ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি 0 হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে, সেক্ষেত্রে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একটু বইটাতে দেখে নিবি তাহলে আরও বেটার বুঝতে যাবে, তখন করিয়েছিলাম। এটা সম্ভবত একটু ভুল দেওয়া আছে, সি নাম্বার অপশানটা, যাক আমি আমার মতো লিখে দিলাম, ছাপাতে ভুল আছে হয়তো। ডিটারমিনেন্ট বের কর, প্রথমটা ডিটারমিনেন্ট বের করে দেখ কত আসছে। ডিটারমিনেন্ট কী করে বের করবে বলতো, প্রথমটা হচ্ছে 1 1 -1 2 1 3, তারপর হচ্ছে 5, V2 হচ্ছে 4, V3 নেই তাই 0। এটা ডিটারমিনেন্ট বের কর, 0 না নন 0 জাস্ট এইটুকু দেখ। কোনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তোকে দেখাতে হবে। আমি জাস্ট নিয়ম শেখাচ্ছি, কিন্তু অঙ্ক নিজেকে করতে হবে। জিরো কি জিরো না, প্রথমেরটা জিরো আসছে দাদা। জিরো আসছে হবে না, তাহলে সেকেন্ডটা তাড়াতাড়ি করে করতে হবে, কারণ কিছু করার নেই এখানে। ডিটারমিনেন্টগুলো তোকে এমন কি থাকালো, যদি লাস্টের অপশনটা সত্য হয় তাহলে প্রথম চারটেই করতে হবে, আর যদি প্রথমটাই সত্য হয়ে যায় তাহলে তো প্রথমটাই তোর পেয়ে গেল, হয়ে গেল কমপ্লিট।
ডি এরটা হবে, ডি এরটা কতটা? ডি 4 নম্বর অপশন। 4 নাম্বার অপশনটাই ওটা অ্যান্সার হবে, ঠিক 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 ঠিক। 4 নাম্বার, কারণ ওটার ডিটারমিনেন্ট কত আসছে? 0 আসছে নাকি? নট ইকুয়াল টু 0 আসছে। নট, হ্যাঁ 7 আসছে। 7 আসছে, ঠিক আছে, এটাই অপশন, এটাই ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। যেহেতু এর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তার মানে ক্যামার্স রুল অনুযায়ী কি বলতে পারি বলতো, মনে আছে? ওই যে ধর ডেলের মান 0, দেখ আমি এটা, আচ্ছা পরেরটা চলে আসলাম, পরের স্লাইডে একটু হালকা করে বলে দিই, তোদের সব কিছু মনে আছে, তার একটা বলে দিই। দেখ এখান থেকে মনে আছে ওই ডেল ওয়ান বাই ডেল, ধর এক্স এর মান, এখানে ভি ওয়ান এর মান হচ্ছে ধর ডেল ওয়ান বাই ডেল, ভি টু হচ্ছে ডেল টু বাই ডেল, আর ভি থ্রি হচ্ছে ডেল থ্রি বাই ডেল। তাহলে তোরা হচ্ছে ডেলগুলো বের করেছিস। এবার ডেলের মান যেহেতু 0, 0 মানে কি বলতো, ডেল ওয়ান বাই 0, তার মানে অসংখ্য সমাধান থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখ 0 0 0 এটা একটা কিন্তু সমাধান হবে, ঠিক আছে? ভি ওয়ানের মান 0, ভি টুর মান 0, ভি থ্রির মান 0 আসা প্রত্যেকটা সিদ্ধ করবে, তাহলে ওটা একটা সমাধান হবে। তাহলে 0 0 বাদ দিয়েও কেউ সমাধান আছে কি নেই, যদি থাকে 0 0 বাদ দিয়ে সলিউশন থাকে, তাহলে ওটা কি 0 বাদ দিয়ে সলিউশন, মানে ওটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কিন্তু যদি মনে কর না, ডেলের মান মনে কর নন জিরো, ঠিক আছে, ডেলের মান নন জিরো মানেই কি, তার মানে 0 0টা ওই একটাই সমাধান থাকবে। এই ডেল যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে কি ইউনিক সমাধান না, ইউনিক সলিউশন। আর ইউনিক সলিউশনটা কি, তার মানে 0 0টাই হচ্ছে একটাই সমাধানও থাকবে, তবে 0 0 0টাই সমাধান থাকবে, এই সলিউশন হবে। আর সেক্ষেত্রে 0 0 0 যদি সলিউশন হয়, সেক্ষেত্রে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি। ওর জন্যই আমাদের কী করতে হয় বলতো, ওই কোপিশিয়েন্ট ম্যাট্রিক্সটা দেখতে হয় অথবা ডেল ভ্যালুটা দেখতে হয়, ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমি জাস্ট দুটো তিনটে উদাহরণ এরকম করে বের করলাম, বের করে তোদের দেখালাম, ভাবছিলাম আরও দু একটা দেখাবো, আচ্ছা ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো নিজেরা দেখবি, পরের দিন আমি আরও করাবো, হ্যাঁ? আচ্ছা তাহলে আরেকটা দিচ্ছি, এটাই শেষ। না থাক, আর কিছু দেবো না, হ্যাঁ থাক, আর কিছু দেবো না, কারণ ওটা আবার করতে গেলে তোর বেসিসের ব্যাপার স্যাপার চলে আসে। তাহলে পরের দিন আমি বেসিসগুলো ওইগুলো করাবো। এই পার্টগুলো তোরা কমপ্লিট করবে, অনেকটা কাজ কিন্তু আমার হয়ে গেল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেকটা কাজ করে দিয়েছি, প্লাস হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, মানে পুরো লিনিয়ার অ্যালজেব্রাটা টোটাল পার্টটা ধরে ধরে এগুলোকে কভার করে দিচ্ছি। শর্টকাট প্রসেস আমাকে শিখতে হবে, আমি আগেই বলছি, হয়তো তুই হয়তো এই নিয়ম জানিস, তুই সব জানিস, বাট ওইগুলো জানলে আমার কোনো কাজে দেবে না, আমাকে শর্টকাটে বের করার নিয়ম জানতে হবে, ঠিক আছে? ওইগুলো তো বেসিক জিনিস জানতেই হবে, তার সাথে শর্টকাট নিয়মগুলো আমাকে জানতে হবে। তাহলে এই টাইপের যত কোশ্চেন আছে সেগুলোকে সলভ করে নেওয়ার চেষ্টা করবি। তারপর পরের দিন আমি হচ্ছে বেসিস আর ডাইমেনশন করিয়ে লিনিয়ার অ্যালজেব্রা পুরো শেষ করে দেবো, দেন নতুন কিছু একটা শুরু করবো, পরে বলে দেবো কি শুরু করবো, ঠিক আছে? সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আজ এখানে শেষ করলাম রে।